আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে রোহিঙ্গা সহ বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন মারুফ রেজা। বুধবার বেলা 11:15টায় স্ত্রী সবিতা কোবিন্দকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম। পরে বিমানবন্দরের সংবর্ধনা আনুষ্ঠানিকতায় যোগ দেন ভারতের রাষ্ট্রপতি। তাতে সুসজ্জিত দলের গার্ড অব অনার গ্রহণের পর প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে বিমানবন্দর থেকে 71-এ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান রামনাথ কোবিন্দ। নিজের অনুভূতির কথা জানান পরিদর্শন বইতেও। স্মৃতিসৌধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে সই করেন রামনাথ। পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। একটি বড় হচ্ছে স্টেবিলিটি, শুধু বাংলাদেশের স্টেবিলিটি না, অত্র অঞ্চলে একটা স্টেবিলিটি আনয়ন হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। এই স্টেবিলিটি শুধু বাংলাদেশের জন্য, আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের স্টেবিলিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্টেবিলিটি খুব প্রয়োজন। রামনাথের এবারের সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলেও জানান মন্ত্রী। এই যে সুসম্পর্ক এখন সোনালী অধ্যায়, এইটা অন্যান্য দেশের জন্য অনুকরণীয়, কারণ আমরা সব ধরনের বড় বড় সমস্যা, নিজেদের মধ্যে সমস্যাগুলো আলাপ আলোচনার মধ্যে আগামী 50 বছর আমরা আশা করি যে আমরা বিভিন্ন দিকে মিউচুয়ালি উভয় দেশে আমরা একে অপরের সাহায্য করে সবাই আমরা উন্নতির শিখরে পৌঁছব। সফরের দ্বিতীয় দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ ও পরে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সব শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন অভি ইসলাম। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বিজয়। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। বিজয় ছিনিয়ে আনা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ চত্বরে ধোয়া মোছা সহ চত্বরের সৌন্দর্য বর্ধনে রং তুলি দিয়ে রাঙানো হয়েছে লাল রঙের সিরামিকের ইটগুলো। ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি মেরামত, উদ্যানের সৌন্দর্য বর্ধন, আগাছা কেটে পরিষ্কার করা হয়েছে। দিবসটিকে ঘিরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হওয়ার কথা জানালেন গণপূর্ত বিভাগের এই প্রধান প্রকৌশলী। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, রং তুলির কাজ, সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের তদারকিতে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দেওয়া 3 বাহিনীর গার্ড অফ অনারের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সিসিটিভি ক্যামেরা সংযোজন সহ শেষ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজও। সব জায়গায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের কোথাও কোথাও আমাদের ওয়াচ টাওয়ারও থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সকল ধরনের। সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করা প্রয়োজন, সকল ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করব। 16 ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভারে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। অভি ইসলাম, টিভি।
তলাবিহীন ঝুড়ির অপবাদ নিয়ে যাত্রা শুরুর 50 বছরে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ অর্জনে বিশেষ অবদান গ্রামীণ অর্থনীতির। খাদ্যের চাহিদা মিটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে গতিশীল করেছে গ্রামের খেটে খাওয়া মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের যুগে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়ানো এখন বড় চ্যালেঞ্জ। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহামারীর ধাক্কায় যখন বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো হিমশিম খাচ্ছে, তখন খাদ্য উৎপাদন আর সরবরাহ ঠিক রেখে প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এর পেছনে বড় অবদান গ্রামে বাস করা খেটে খাওয়া প্রায় 2/3 মানুষের। পরিবর্তনের হাওয়ায় 70-এর দশকের অজপাড়াগা এখন খুঁজে পাওয়া কঠিন। এক সময়ের প্রত্যন্ত এলাকায় এখন পৌঁছেছে বিদ্যুৎ, সড়কগুলো হয়েছে পাকা। উত্তরের মঙ্গা বিদায় নিয়েছে বেশ কবছর আগেই। শিক্ষার আলোয় আলোকিত গ্রামের মেয়েরাও। স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে দোরগোড়ায়। পিছিয়ে থাকা কুড়িগ্রাম আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। তাদের মনের মধ্যে যত কুসংস্কার ছিল, এখন সেই কুসংস্কারটা তাদের মন থেকে বিলীন হয়ে গেছে। গ্রামে তো ক্লিনিক হয়েছে, খুব সুবিধে। আমরা টিভি খুব সব কিনছি, এখন ফ্রিজ কেনার জন্য চেষ্টা করতেছি। রাস্তাটা হাওয়াতে, পাকা হাওয়াতে হয়তো মানুষের খুব আলাদা সুখ শান্তি আছে। গ্রামীণ জীবনে সবচেয়ে বেশি উন্নয়ন কৃষিখাতে। সার্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতেও কৃষকের ভূমিকা অগ্রগণ্য। অর্থনীতির যে স্থিতিশীলতা, এই এমনকি মূল্যস্ফীতির যে স্থিতিশীলতা, এটার জন্য আমাদের কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কৃষির যে প্রোডাকশন, মানে গ্রেইন প্রোডাকশন, যেটা যে আমাদের দানা ফসল, সেটা 4 গুণেরও বেশি 50 বছরে উন্নতি করেছে। তবে উন্নয়নের পাশাপাশি আছে বেশ কিছু চ্যালেঞ্জ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দিতে পারলে গ্রামীণ জীবনের আরও আধুনিকায়ন সম্ভব বলে মনে করেন এই অর্থনীতিবিদ। গ্রামীণ অর্থনীতি শহরের অর্থনীতির সাথে, গ্রামীণ সমাজ শহরের সমাজের সাথে যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের সমাজের সাথে বিশ্ব সমাজ যুক্ত হচ্ছে। সুতরাং এই কানেক্টিভিটি যেটা বাড়ছে, সেটাকে ম্যানেজ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমিউনিটি হসপিটালগুলোকে আরও উন্নত করা, সেখানে যেন প্রাথমিক টেস্টগুলো যেন আমরা করে ফেলতে পারি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, আমার গ্রাম আমার শহর প্রকল্পের মাধ্যমে গ্রামে সব নাগরিক সেবা নিশ্চিত করতে চায় সরকার। আমার গ্রাম আমার শহর, শহরের সকল সুবিধা গ্রামে যাতে পরিকল্পিতভাবে পৌঁছায় দেওয়া যায়, সেই জন্য আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত করা গেলে উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছানো যাবে বলছে খেটে খাওয়া মানুষগুলো। সাকিবুর রহমান, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে না ভারত। বাংলাদেশের র্যাব কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। রাজধানীর সোনারগাঁও হোটেল ভারতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বাংলাদেশ সফরের প্রথম দিনের বিস্তারিত তুলে ধরেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। তিনি জানান, ভারতের রাষ্ট্রপতির এবারের সফর একটি বিশেষ উপলক্ষে, তাই রাজনৈতিক দলের কোনো নেতার সাথে বৈঠক হচ্ছে না। সীমান্ত সমস্যা সমাধানে দুদেশের উচ্চ পর্যায়ের কাজ চলছে বলেও জানিয়েছেন হর্ষবর্ধন শ্রীংলা। These houses are built on the villages that were earlier occupied by displaced persons, and we will continue to take, in consultation with both our neighbors, steps that can help in resolving and expediting this very, very important issue. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার সন্ধ্যায় ডক্টর মোমেনকে ফোন করলেন অ্যান্টনি ব্লিংকেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় গত 5 দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।
এবার অন্যান্য প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে সহপাঠী ও স্বজনদের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেঘলাকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী ইফতেখার আবেদিনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন এয়ার বাদল। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার স্বামী ইফতেখার আবেদিনকে হাজির করা হয়। পুলিশ 7 দিন রিমান্ড চাইলে আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। বাদীপক্ষের আইনজীবী বলেন, ইলমার শরীরে দাগ দেখে মনে হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড, তাই এ বিষয়ে বিস্তারিত জানতেই আসামিকে রিমান্ড চাওয়া হয়। ভিকটিমের শরীরে অনেকগুলো ক্ষতর চিহ্ন, যা কিনা সুস্পষ্ট যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আদালতে দাবি করেন, এটি হত্যা নয়, আত্মহত্যা। ভিকটিম তিনি মানসিকভাবে অসুস্থ, এই কথাটা আমরা বিজ্ঞ আদালতে বোঝানোর চেষ্টা করি এবং এটা হত্যা না, এটা আত্মহত্যা। অন্যদিকে ইলমা চৌধুরীর ময়নাতদন্ত সম্পন্ন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাক্তার ফারহানা ইয়াসমিন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যার সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদরের মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা মা, তাদের দাবি মেঘলাকে হত্যা করেছে স্বামী ইফতেখার ও তার পরিবারের সদস্যরা। আমাকে সমস্ত জিনিস বন্ধ, সবার কি ব্লক করা, সারাটা শরীরে জখম, সারাটা শরীরে। তারে এমনি হত্যা করা নাই, তারে তিলে তিলে তারে একদিনে মারা নাই, মারতে মারতে তারে শেষ করে ফেলেছে। মেঘলার বন্ধু, সহপাঠী ও শিক্ষকরা জানান, ইলমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত জানতাম আত্মহত্যা, এরপরে গিয়ে দেখি যে ওর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন। এটা আসলে আত্মহত্যা মানা যায় না। যে হত্যাটা হইলো, এই হত্যার বিচার তো হবে এবং এটা যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই হয়, সেই আমরা দাবি জানাচ্ছি। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় বনানীর বাসা থেকে হাসপাতালে নেয়ার পর মারা যান নৃত্যকলা বিভাগের মাস্টার্সের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলা। এআর বাদল, RTV, ঢাকা। মৃত্যুর কারণ জানতে পুনরায় ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম হোসেনের মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে। সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ সাদাতের উপস্থিতিতে তার মৃতদেহ তোলা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ শেষে একই কবরে আবারও তাঁকে দাফন করা হবে। গেল 30 নভেম্বর কুয়েটের একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিমের সঙ্গে দেখা করেন। এরপরই তিনি বাসায় ফিরে মারা যান। বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলে মন্তব্য করেছেন তিনি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। অনুষ্ঠানকে ঘিরে সদস্যদের অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ করে তা বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2018 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ মাহমুদ হোসেন। দীর্ঘ 41 বছর আইন অঙ্গনের সাথে যুক্ত থেকে আগামী 31 ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। অবকাশের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিন প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের কথা বলেছেন। রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলে মন্তব্য করেছেন তিনি। মামলা জট কমাতে বিচারকের সংখ্যা দ্বিগুণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চে এ সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তবে প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বর্জন কেন্দ্রিক নানা স্লোগান দেয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। পাল্টা স্লোগান দেয় আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও। সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক জানান, বিদায় অনুষ্ঠানে সমিতির সদস্যদের অবজ্ঞা করা হয়েছে, তাই তারা এটি বর্জন করেছেন। আমি কিংবা অফিসকে আজকের সম্বর্ধনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়নি। আমি কিভাবে আমার সদস্যদেরকে আমন্ত্রণ জানাবো, যেখানে সম্পাদক নিজেই আমন্ত্রণ পাননি, সম্পাদককে নিজে জানানো হয়নি, সেখানে আমি আমার সদস্যদেরকে কিভাবে আমন্ত্রণ জানাবো। আমরা সুপ্রিম কোর্ট প্রশাসনের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ
সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক কারণেই বিএনপিপন্থীরা অনুষ্ঠান বর্জন করেছে। সাধারণ আইনজীবীরা এবং সিনিয়র আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আদালত ভবনের তিল ধারণের ঠাঁই ছিল না, এই ধরনের পরিবেশ ছিল। তো আমার মনে হয় সাধারণ আইনজীবীরা এটাকে গ্রহণ করেননি। ওনারা হয়তো ওনাদের রাজনৈতিক কারণে ওনারা এটা করেছেন, সেটা ওনারা ভালো বুঝবেন। প্রধান বিচারপতির অবসরের পর সংবিধান অনুযায়ী পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। খান আলামিন, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথির উপর শুনানি হবে উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর। অবকাশের আগে আজই ছিল সুপ্রিম কোর্টের শেষ কর্মদিবস। এদিন মামলাটি বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চে কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি। নতুন বছরের প্রথম দিন থেকে কার্যক্রম শুরু হবে আদালতের, তখন নথির উপর শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সারা দেশে 40 লাখ অবৈধ 3 চাকার ইজি বাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ইজি বাইক আমদানি ও ক্রয় বিক্রয়েও নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে চালকরা এই নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। জুলহাস কবিরের রিপোর্ট। প্রায় 40 লাখ অবৈধ ইজি বাইক চলাচল করে সারা দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে। 3 চাকার এই অবৈধ যানবাহন বন্ধে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের আন্দোলন চললেও তা খুব একটা কাজে আসেনি। অবশেষে বুধবার উচ্চ আদালত এসব ইজি বাইক চিহ্নিত করে সড়ক মহাসড়ক থেকে দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এর ফলে সড়ক মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা। অটোরিকশা মেন রোডে উঠলে যানজট বাড়বে এবং অ্যাক্সিডেন্ট বেড়ে যায়, লোকজনের ক্ষতি হয়। এই জন্য আমরা এই রায়কে স্বাগত জানাই। অটোরিকশাগুলো হাইওয়ে রোডে যে বিপুলভাবে চালায় তারা অশিক্ষিত, কোনো প্রশিক্ষণ নাই, কিছু নাই, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। অটোরিকশা মহাসড়কে উঠতে নিষেধ করছে, সেজন্য আমি মনে করি যে এটা ভালো হয়েছে। তবে রাস্তায় ইজি বাইক চালাতে না পারলে বেকার হয়ে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না বলেও জানান ইজি বাইকের চালকেরা। যদি এই গাড়ি ঘোড়া যদি আমাদের পথে হতো, আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় নাই। আমার একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করাই, ঘর ভাড়া দিতে পারি, সব কিছু আমার এটার দ্বারা। এই বাহনটিকে বন্ধ করে দেয় বা এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে তো সাধারণ মানুষের যেরকম দুর্ভোগ সৃষ্টি হবে, সেই সাথে এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও বিড়ম্বনার শিকার হবেন। আদালতের আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আদালতের রিট আবেদনটি দায়ের করেন বাঘা ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। রুলে অবৈধ 3 হুইলার ইজি বাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন। শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, BRTA, NBR ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় ও NBR এর রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। ইজি বাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 13 ডিসেম্বর রিটটি দায়ের করা হয়। জুলহাস কবির, RTV, ঢাকা। দেশের সরকারি বিদ্যালয়গুলোতে 2022 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার 80,091 জনকে ভর্তি করা হবে। ভর্তির এই ডিজিটাল লটারি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কেন কোনো ব্যবসার জায়গা নয়, এটা নৈতিকতা চর্চার জায়গা। স্কুলের শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দেশে প্রথম সিভিক সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে নকশাও। এই সেন্টারে থাকবে নগরবাসীর জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC মার্কেটের জায়গায় 20 তলা এই সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি সেখানে 30 তলা সিটি ভবন স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বুধবার ভবন দুটির স্থাপত্য নকশা বাছাইয়ে বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে DNCC মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এসব কথা জানান। দেশে বর্তমানে কোনো সিভিক সেন্টার নেই উল্লেখ করে মেয়র বলেন, DNCCর তৈরি কেন্দ্রটি হবে প্রথম। ভবন দুটির নকশার প্রতিযোগিতায় মোহাম্মদ শরীফ ইউ আহমেদের মডেলটি প্রথম হয়েছে।
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, তরুণরা চাইলে সব সম্ভব। ৭১-এর এই তরুণ সমাজের হাত ধরেই স্বাধীনতা অর্জিত হয়েছিল। সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে এমপি থিয়েটারে লাল সবুজের মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের ১৫তম দিনে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠন FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনও তারুণ্যের শক্তি নিয়ে কথা বলেন। প্রথমেই স্বাগত বক্তব্য। বাংলাদেশের একটা বিশাল বড় ঘটনা, যেটা 50 বছর আমরা উদযাপন করছি। এটি আমি জানি না আমাদের জীবনে আমরা যেখানে উপস্থিত আছি আমাদের অনেকের জীবনে আসবে কিনা, কারণ 50 বছরে আমাদের যে অর্জন, বাংলাদেশের উন্নয়নের যে সফলতা, এটা তাদের জন্য এসেছে। এই যুব সমাজের জন্য আমরা একটা তালি বাজাই আজকে যারা এখানে আছেন। আর আমাদের এই যে সঙ্গীত, যেটা আজকে সারা বিশ্বের সাথে আমরা যেমন সবকিছুতে তাল মিলিয়ে যাচ্ছি, তেমনি আমরা আজকে আমাদের শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত সহ সবকিছুতে। চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোক উৎসবের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বিকেলে সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় মন্ত্রী বলেন, কোনো জাতি সামনে আসা না থাকলে সে জাতি লক্ষ্যে পৌঁছতে পারে না। উন্নত রাষ্ট্র গড়তে উন্নত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা জরুরি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থানরত স্পিন কোচ রঙ্গনা হেরাত কোভিড আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তিকে। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর সফরকারীদের সবার 2 দফা কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। তৃতীয় পরীক্ষায় আক্রান্ত হন হেরাত। সম্প্রতি 2023 সাল পর্যন্ত লাল সবুজদের স্পিন বিভাগের দায়িত্ব বুঝে নেন সাবেক এই বামহাতি স্পিনার। লঙ্কানদের হয়ে 1999 থেকে 2018 সাল পর্যন্ত খেলেছেন। সাদা পোশাকে 433 এবং রঙিন পোশাকে তার শিকার 92 উইকেট। রাতের সংবাদে এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।